আসসালামু আলাইকুম অ্যাডমিশন অ্যাসপাইরেন্ট শিক্ষার্থী বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বাংলা ব্যাকরণের একটি চমৎকার টপিক মোটামুটি কোয়েশ্চেন আসে সেখান থেকে। যেটার নাম হচ্ছে নথ্য সত্য বিধান। এই টপিকটা একটু আলোচনা করব এবং এইখান থেকে আসলে তোমাদের যে প্রশ্নগুলো মোটামুটি আসার মতো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এটা দেখো ডিইউতে 18, 19, 16, 17, 15, 16 তে ৩ বার টানা কোয়েশ্চেন এসেছে। এবং আদিও বেশ কয়েকবার ভালো সময়ে প্রশ্ন এসেছে। এবং এই প্রশ্নটার সিগনিফিকেন্স হচ্ছে ঠিক এই জায়গায় যে বানান এবং নত্য সত্য বিধান নত্য সত্য বিধান অলমোস্ট এক বলে এটা নিয়ে কোনো একটা মানে যেকোনো একটা টপিক থেকে কোয়েশ্চেন আসে আরকি। ঠিক আছে? যেকোনো একটা টপিক থেকে কোয়েশ্চেন আসে। সো এটার একটু কাহিনী জানি। ধরো ধরন বানানটাতে মূর্ধন্য ন হবে নাকি দন্ত ন হবে? ত্রিনয়ন এই শব্দটিতে দন্ত ন হবে না মূর্ধন্য ন হবে? এই ধরনের অনেকগুলো বানান রয়েছে যেই বানানগুলোতে আসলে রুলস এর ব্যবহার না থাকলে বানান নিয়ে অনেক কনফিউশন তৈরি হয়, অনেক ধোঁয়াশা তৈরি হয়। তো ১৯৩৫ সালে, সরি ৯৫ লিখে ফেলেছি, ১৯৩৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা টিম বানাতে বলেন যেন তারা একটা রুলস বানান। সো রাজশেখর বসুকে হেড করে 1935 এ একটা কমিটি বসানো হয় এবং এই কমিটি একটা বানানের জন্য সত্যবিধানের একটা রুল তৈরি করে এবং সেই রুলগুলো নিয়েই মোটামুটি বানান এবং নত্যসত্য বিধানের বাদবাকি রুলস হয়েছে। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, ১৯৯২ সালে বাংলা একাডেমি, আগে একটা সময় দীর্ঘইকার লেখা হতো, তোমরা জানো বিদেশি শব্দে আমরা দীর্ঘইকার লিখি না, আমরা হ্রস্বইকার লিখি। বাংলা একাডেমি ১৯৯২ সালে অভিধান বের করে এবং বাংলা বানানের নিয়ম বের করে। তো ১৯৯৪ সালে সেটা ফাইনাল হয়। ১৯৯২ সালে বাংলা একাডেমি এটা প্রণয়ন করে। খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা। বিসিএস ও পরীক্ষা আসছে ৪৬তম বিসিএস এ। সো এই প্রশ্নগুলোর কম্প্যাক্ট একটা বিষয় হচ্ছে নত্য সত্য বিধান। কথা বেশি বাড়াবো না, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দ দুটিতে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়নি কেন? একটু আগে বলছিলাম যে তৎসম শব্দ তৎসম শব্দ এর বাইরে অন্য যেসব শব্দ আছে, দেশি, বিদেশি, তদ্ভব, তারপর হচ্ছে আহ অর্ধ তৎসম, যেটা এখন আর এক্সিস্ট করে না, অর্ধ তৎসম, এই ৪ টা শব্দ যেগুলো হচ্ছে উৎস অনুসারে শব্দের প্রকারভেদ। এই ৪ টা অনুসারে এখন শুধুমাত্র তৎসম শব্দেই আসলে আমরা নত্য সত্য বিধানের ব্যবহার দেখি। তাহলে যেহেতু দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, নাই মানে নীতি যেখানে, দুর্নীতি, নাম নাই যার, দুর্নাম, দুর্নিবার, যা দমন করা যাচ্ছে না, এই প্রত্যেকটি সমাসবদ্ধ শব্দ এবং এই প্রত্যেকটি সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যদি কোনো শব্দ সমাসবদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে সেইখানে নত্যবিধানের ব্যবহার আমরা দেখি না। সো দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, এই প্রত্যেকটাতে সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে মূর্ধন্য ব্যবহৃত হয়নি। এটা লেজটা একটু দেখো, টেইলটা একটু যদি দেখি, বেশ ভালো সময়ের প্রশ্ন এসেছে এখান থেকে। তো তদ্ভব শব্দের বানানে কোন বর্ণের ব্যবহার নেই? খুব স্বাভাবিক। নত্যবিধান, যদি নত্যবিধানের ক্ষেত্রে যা বলেছি বেশিরভাগ সত্যবিধানের ক্ষেত্রেও প্রযোজ্য। সত্যবিধানেও আমরা দেখতে পারি সত্যবিধানেও আমরা দেখতে পারি যে মূর্ধন্য ষ এর ব্যবহার নেই।
ঠিক আছে? মূর্ধন্য ষ এর ব্যবহার সরি সত্য বিধানের ক্ষেত্রে তদ্ভব শব্দের বানানে সত্য ব্যবহার নেই। তাহলে নত্য এবং সত্য অর্থাৎ যেই শব্দগুলোতে মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ ব্যবহার করা হয়, তৎসব শব্দের ব্যবহার থাকলেও বাকিগুলোতে এগুলোর ব্যবহার নেই। সো এটার অ্যান্সার খুব ক্লিয়ার, মূর্ধন্য ষ। কোন শব্দে নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়েছে? তো আমরা যদি একটু দেখি নিয়ম বহির্ভূতভাবে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়েছে কোনটিতে? সো নিয়ম বহির্ভূত মানে অনেকগুলো নিয়ম আছে। যেমন একটা নিয়ম হচ্ছে ঋ, মূর্ধন্য ষ, র, রে, রফলা, ক্ষিয় এগুলোর পরে সবসময় মূর্ধন্য ষ বসে। এগুলোর পরে সবসময় সরি মূর্ধন্য ন বসে। কিন্তু কিছু, কিছু শব্দ আছে যেখানে বসে না। তোমরা যখন নবম দশম শ্রেণীর পুরাতন নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই পড়েছো, তোমরা একটা মানে একটা কবিতার মতন পেয়েছো না? যে আ মানে পুণ্য, কল্যাণ, শোভিত মণি এই একটা কবিতা আছে। ষ এর জন্য একটা, মূর্ধন্য ন এর জন্য একটা। আমাদের প্যারালাল টেক্সটে এড করে দেওয়া হয়েছে। সো ওইটা যখন তোমরা একটু পড়ে নিবা, তোমরা দেখবা ওইখানে কিন্তু বেশ কিছু বানান আছে যেগুলোকে বলা হয়েছে স্বভাবতই। অর্থাৎ ধরো, আমার রাস্তার ডান দিকে হাঁটা উচিত। আমার হাঁটা উচিত রাস্তার রাইটে। আমি হাঁটতেছি রাস্তার লেফটে। হ্যাঁ, আমার বাবাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ছেলে রাস্তার ডান দিকে না হেঁটে বাম দিকে কেন হাঁটছে? আব্বু বলতেছে কিছু করার নাই, ও স্বভাবতই বাই ইনহেরিট ও এটা এরকমই। ও এরকমই। তো কিছু শব্দ আছে যেগুলো স্বভাবতই এমন হয়ে যায়। ঠিক আছে? যেগুলো স্বভাবতই এমন হয়। তো সেগুলোকে স্বভাবতও বলা যায়। তারপর বলা যায় হচ্ছে নিয়ম বহির্ভূতভাবে, এটাও বলা যায়। মূর্ধন্য ষ এর ক্ষেত্রেও একই কথা বলবো। নিয়ম বহির্ভূতভাবে। আর তোমরা জানো যেগুলো নিয়ম ফলো করে না তাদেরকে আমরা নিপাতনের সিদ্ধও বলে থাকি। তাহলে একসাথে ৩ টা নাম পাচ্ছি। তাহলে এইগুলোকে আমরা বলবো স্বভাবতই নিয়ম বহির্ভূতভাবে নিপাতনে সিদ্ধ। তাহলে এখানে কোনটা হতে পারে? এখানে অ্যান্সার হতে পারে হচ্ছে এটা লাবণ্য। ঠিক আছে? তোমরা লাবণ্য শব্দটা অলরেডি কমন পাচ্ছ। নত্যবিধান প্রযোজ্য হয় কোন শব্দে? অবশ্যই তৎসম শব্দ। এটা আমি একটু আগে পড়িয়েছি। দেখো লেজটা দেখো। ইজি, ইজি প্রশ্ন আসে কিন্তু। রিসেন্টলি ২২-২৩ এ প্রশ্ন এসেছে। সো এর অ্যান্সার হচ্ছে তৎসম শব্দ। যেটা দেখছিলাম যে এখানে প্রশ্ন যেটা নত্য সত্য বিধানের যে প্রশ্নটা, তো এই জায়গায় দেখো মূর্ধন্য ন এর ব্যবহার রয়েছে। তো প্রত্যেকটা শব্দ যদি ভাঙি, চিহ্ন, উচ্চারণটা খেয়াল করবে। চিহ্ন, চিহ্ন না কিন্তু, হ্যাঁ? তো হ এর পরে এটাতে কিন্তু দন্ত ন। এটা বেশিরভাগই ভুল করে। এখানে অন্ন, দন্তন্য যোগ দন্তন্য। যত্ন, ত যোগ দন্তন্য। আর এখানে তৃষ্ণা, শয়ন, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন। মূর্ধন্য স এর পরে সবসময় মূর্ধন্য ন বসবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে তৃষ্ণা। ঠিক আছে? নিত্য মূর্ধন্য ন বাচক শব্দ। নিত্য মূর্ধন্য ন বাচক শব্দ যদি একটু দেখি, সাধারণত আমি বলছিলাম একটা চুম্বক লোহা তত্ত্ব। চুম্বক আমি নরমালি হচ্ছে এই শর্টকাট রুল পড়াই না। ঠিক আছে? শর্টকাট রুল পড়াই না। তারপরও মাঝে মধ্যে পড়ায় ফেলি। দেখো, যেটা বলছিলাম রফলা, ঠিক আছে? রেফ, তারপর বলছিলাম স, ক্ষিয়, তারপর হচ্ছে আর কি ছিল? একটু আগে দেখাচ্ছিলাম স, ক্ষিয়, আচ্ছা এই যে এগুলো রি, স, ঠিক আছে? এই যে এগুলো। এগুলো হচ্ছে চুম্বক। ঠিক আছে? এর সঙ্গে ক বর্গ, প বর্গ, আর যদি হ, জ অন্তস্থীয়
এই ধ্বনিগুলো থাকে এবং বাকি এখানে কিন্তু আমরা স্বরধ্বনি কাউন্ট করব না, শুধু ব্যঞ্জন ধ্বনি কাউন্ট করব, শুধু ব্যঞ্জন ধ্বনি। এইগুলো বাদে অন্য ব্যঞ্জন থাকলে কাউন্ট করব না। র, রফলা, রেফ, শিও, মূর্ধন্য ষ, খ, ক্ষীয়, এগুলোর পরে যদি এই ধ্বনিগুলো থাকে এগুলোকে বলবো লোহা, এগুলোকে আকর্ষণ করে এবং সেখানে কিন্তু মনে রাখবা মূর্ধন্য ন হবে। ঠিক আছে? যেমন দেখো এই জায়গায় এটা দেখো, মানে এখানে নিত্য, এই যে গৃহিণী, রি, আরো আছে, সরি, রি, রিকার, ঠিক আছে? দেখো রিকার আছে, স্বাভাবিক। মূর্ধন্য ষ আছে, এটাও হবে। রেফ হবে। এই যে দেখো, রেফের পরে প বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি কি কি? প, ফ, প, ফ, ব, ভ, ম। ক বর্গীয় কি? ক, খ, গ, ঘ, উম। তাহলে দেখো রেফের পরে যখন আমি প বর্গীয় ধ্বনি দিয়েছি স্বাভাবিকভাবে মূর্ধন্য ন হয়ে গিয়েছে। তাহলে এই তিনটার কোনোটাই অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কঙ্কন। ঠিক আছে? নত্ব বিধান অনুসারে ভুল বানান আছে কোথায়? তাহলে আমরা যদি একটু খেয়াল করি নত্ব বিধান অনুসারে, একটু আগে চুম্বক লোহা তত্ত্ব দেখেছি, র এর পরে যদি এখানে একটা নিরু উকার আছে তাহলে স্বরধ্বনি কাউন্ট হবে না, আমরা স্বর কাউন্ট করব না। নি, র এর পরে যেহেতু প ছিল তাহলে স্বাভাবিকভাবে এটা মূর্ধন্য ন হওয়া উচিত, কিন্তু সেটা হয় নাই। তারপর এই যে দেখো জ, জ লিখেছি, এই যে জ, ঠিক আছে? তাহলে এই যে দেখো এগুলার এটাও কিন্তু এটা যেহেতু হয় নাই তাহলে আমি এটাকে মানে কি বলতে পারবো না, মানে বলতে পারবো যে এখানে ভুল বানান রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নত্য সত্য বিধান কোন শ্রেণীর শব্দে হয়? স্বাভাবিক, তৎসম, এটা মনে হয় কয়েকবার আসছে পরীক্ষায়, ভালো একটা লেজ আছে। নত্য বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ? নত্য বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ? তাহলে আমরা যদি এটা একটু দেখি যে নত্য বিধান অনুযায়ী কোনটা অশুদ্ধ, দেখো মূল্যায়ন কিন্তু সঠিক। দুর্নীতি যদি একটু দেখি, দুর্নীতি, ঠিক আছে? দুর্নীতি। তাহলে আরেকটা জিনিস একটু বলে দিই, প্র, পরি, নির, প্রতিনির, এই উপসর্গগুলোর পরে সাধারণত হচ্ছে আমার মূর্ধন্য ন হয়ে থাকে। যেমন তুমি যদি খেয়াল করো, নির্বাণ, পরিণাম, প্রণাম, ঠিক আছে? প্রতি হবে না, সরি। এইগুলোর পর সাধারণত মূর্ধন্য ন বসে থাকে। ঠিক আছে? তাহলে এই যেখানে খেয়াল করো, দূর, প্র, পরি, দেখো এই জায়গায় দেখো এখানে একটা রেফ আছে, দুর্নীতি। তো স্বাভাবিকভাবে আমি ধরে নিব এখানে মানে কি হবে, আহ দেখো স্বাভাবিকভাবে আমি ধরে নিব এটাতে হচ্ছে কি রয়েছে, একটা মূর্ধন্য ণ হবে। তাইলে আমি এটা কি করে দিব, মূর্ধন্য ণ করে দিব। সমস্যা হচ্ছে দুর্নীতি কিন্তু একটা সমাসবদ্ধ শব্দ, ঠিক আছে? সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে কি রুলস যায়? দেখো দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার কেন হয় না? সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে রুলস যায় না। ঠিক আছে? ওকে, ভেরিফাই। এবার আমরা পরটাতে যাই। নিচের কোন শব্দের স্বভাবতই ন হয়? ওই যে বলেছিলাম একটা কবিতা আছে, লবণ, গুণ, তৃণ, লবণ, পুণ্য, তারপর হচ্ছে মাণিক্য, কল্যাণ, মণি, ফণি, এই সবগুলোতে লাবণ্য, এই সবগুলোতে স্বভাবতই
স্বাভাবিকভাবেই নিপাতনে নিয়ম বহির্ভূত ভাবে মূর্ধন্য ণ ব্যবহৃত হয়। আরো অনেকগুলো আছে, আমি 3টা ডট দিয়ে দিই। ডাবল 3 ডট মানে হচ্ছে ইনফাইনাইট, আরো আছে। কিন্তু কিছু আছে আবার যেখানে, যেমন লণ্ঠন। ও আচ্ছা, আরেকটা নিয়ম, এটা একটু দেখাই দিই। সরি, এটা কি নড়ে গেল? বাকিগুলো ঠিক আছে, খালি এখানে একটু সমস্যা হয়েছে। সমস্যা নেই। সমস্যা নেই, এটা নড়ে গেলে। ট বর্গীয় ধ্বনির পরে অলওয়েজ আমরা মূর্ধন্য ণ দেখি, কিন্তু কিছু শব্দ আছে যেখানে আমরা দেখি না। ঠিক আছে? যেমন যেমন ট বর্গীয় ধ্বনির পরে সাধারণত আমরা যদি দেখি অনেকগুলো শব্দ আছে, যেমন ধরো কণ্টক। ট বর্গীয় শব্দের ধ্বনির আগে মূর্ধন্য ণ বসতেছে। ঠিক আছে? ধ্বনির আগে মূর্ধন্য ণ বসতেছে। তবে কিছু অতৎসম শব্দ আছে যাদের আগে বসবে না। তো এই শব্দগুলোর জন্য আমি একটা ছড়া পড়েছিলাম এই শব্দগুলোর জন্য। সেটা হচ্ছে, লাঠিকে কি বলে? লণ্ঠন বা ঝান্ডা দিয়ে, লণ্ঠন বা ঝান্ডা দিয়ে গুন্ডাকে মেরে তাড়াইয়া দিলাম। তাহলে এই যে লণ্ঠন, ঝান্ডা, গুন্ডা, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলোকে আমরা বলতে পারি অতৎসম শব্দ, এবং এখানে কিন্তু রুল ফলো করা হয়নি। ঠিক আছে? নিত্য মূর্ধন্য মূর্ধন্য ষ কোন শব্দে বিদ্যমান? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে কোন শব্দে বিদ্যমান, নিত্য মূর্ধন্য ষ ট বর্গীয় ধ্বনির আগে হয়েছে কল্যাণী এষু। তাহলে দেখো অন্তঃস্থিয়র পরেও হয়েছে, রুল ফলো করেছে উপনিষদ। ঠিক আছে? এটা তো ফলো হয়েছে, খালি আষাঢ়ে হয় নাই। আষাঢ়ে কোনো রুল ফলো হয় নাই, কারণ নিত্য, ওই যে বলেছিলাম ছড়া তোমাদের প্যারালাল টেক্সটে আছে, তোমরা একটু ফলো করে নিও। আর না হলেও আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? তোমাদের বানানের ক্লাসটাতে দেখাবো। কোথায় স হবে না? খুব স্বাভাবিক, সাত প্রত্যয়ে কখনো স হবে না। কিরকম দেখো, আমি যদি বলি আত্মসাৎ, সাত প্রত্যয়ে কখনো মূর্ধন্য ষ হবে না। ঠিক আছে? নত্যবিধি অনুসারে কোনটা অশুদ্ধ বানান? আমরা যদি একটু দেখি নত্যবিধি অনুসারে কোনটা অশুদ্ধ বানান, কেরানি, পরগনা, এগুলো সবগুলো হচ্ছে অতৎসম শব্দ। মূল্যায়ন সঠিক, হরিণ সঠিক, দুর্নিবার সঠিক, নবারুণ সঠিক, পণ সঠিক, প্রণয়ন সঠিক, এগুলো নিত্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কেরানি, পরগনা। নত্য বিধান অনুসারে কোনটা অশুদ্ধ বানান? যে কোনো, আচ্ছা গুচ্ছ বললে মানে হচ্ছে দুইটাই ভুল হইতে হবে এমন না, একটা ভুল হইলেই হবে। তাহলে হরিণও সঠিক, রূপায়ণও সঠিক। আচ্ছা, ওই যে ইয়ে রুল কি বলে এটাতে, লোহা, লোহার রুল, ধরন, ঝর্ণা। আচ্ছা খেয়াল করো, অশুদ্ধ বানান, ধরন বানান আমি বলেছিলাম, কিছু বানান আছে বুঝছো, যেমন আহ দারুন, মূর্ধন্য ন, দরুন, দন্তন্য। তারপর ধরো এক্ষেত্রেও দিতে পারো এটা, যে ধরন। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে দন্তন্য। তাহলে এটা ভুল আছে, এটার অ্যান্সার হচ্ছে এটা। নিত্য মূর্ধন্য ন বাচক শব্দ কোনটা? খুব সিম্পল, আমরা যদি দেখি সমর্পণ, এটাতে রুল ফলো হয়েছে, লোহা। উষ্ণ, মূর্ধন্য ষ এর পরে স্বাভাবিকভাবে হচ্ছে মূর্ধন্য ণ বসে। গৃহিণী, রি এর পরে একটা হ আছে, এই দুইটাই হচ্ছে লোহা চুম্বক তত্ত্ব।
তাহলে বাদ আছে পুণ্য, পুণ্য শোভিত মণি বলেছিলাম কবিতা। সো আমরা যদি এখন দেখি কন্টক বানানটাতে কি অনুসরণ নিয়ম হয়েছে, তাহলে দেখো ওই যে বলেছিলাম নত্যবিধান, কারণ ট বর্গীয় ধ্বনির আগে সবসময় খ মানে নত্যবিধান হয়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি দেখিয়েছিলাম যে লণ্ঠন বা ঝান্ডা নিয়ে বের হয়ে ওই যে ট ঠ ড ঢ মূর্ধন্য ন, লণ্ঠন বা ঝান্ডা নিয়ে বের হয়ে গুন্ডাকে মেরে ঠান্ডা করলাম। গুন্ডাকে মেরে ঠান্ডা করলাম, এই কিছু শব্দতে মূর্ধন্য ণ হয় না। আচ্ছা, সো নিচের কোন শব্দটির বানানে নত্যবিধির নিয়ম ব্যবহৃত হয়নি? যদি খুব স্বাভাবিকভাবে দেখি অনু, কারণ পূর্বাহ্ন তুমি দেখো র এর পরে বা রেফের পরে হচ্ছে প বর্গীয় ধ্বনি, তাহলে চুম্বক তত্ত্ব। হরিণ যদি একটু দেখি র এর পর স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন হয়। কর্ণ যদি দেখি রেফের পর স্বাভাবিকভাবে হচ্ছে মূর্ধন্য ন হয়। তাহলে বা এই যে আশেপাশে দেখো, আশেপাশে দেখো র এর পরে হ আছে, এখানে রেফের পরে ক আছে। এই যে চুম্বক, চুম্বক লোহা দেখলে টান দিবে, মূর্ধন্য ন বানিয়ে ফেলবে, বাদ আছে তাহলে অনু, অনুকে আমরা অ্যান্সারে দিতে পারি। নত্যবিধানের নিয়ম অনুসারে কোনটি অশুদ্ধ বানান? পুরনো বানানটা খুব কেয়ারফুলি দেখবা, এটা খুবই স্টার ইম্পর্টেন্ট একটা বানান। ধরন বানানো সঠিক, ঝর্ণা বানানো সঠিক, এগুলো কিছু ব্যতিক্রম বানান কারণ এগুলো আসলে তৎসম না। বর্ণনা রেফের পরে সাধারণত বর, রেফের পরে হচ্ছে রেফের পরে মূর্ধন্য ন হবে, মূর্ধন্য ন এর পরে সবসময় দন্ত ন হবে। এটা কেয়ারফুল থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে বানান। সো আমি এখানে কিছু জিনিস দেখিয়ে দিয়েছিলাম যে কিছু উপসর্গের পরে প্র, পরি, নির, আরেকটা হচ্ছে পরা, ঠিক আছে, পরা, ঠিক আছে, পড়ার পরেও হচ্ছে মূর্ধন্য ণ সাধারণত বসে থাকে। এখন অনেকে আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া চুম্বক তত্ত্ব তো অনেক সময় খাটে না, কিভাবে খাটে না? এই যে অগ্র নায়ক, অগ্রহায়ণ বানান দেখো, এখানে দেখো র ফলার পরে দন্তন্য আছে, তাহলে এটা কি আমার চুম্বক রুলকে ফলো করে? চুম্বক রুলকে কি ফলো করে? ফলো করে না। সো এটা স্বাভাবিকভাবেই, দেখো স্বাভাবিকভাবেই দন্তন্য হয়েছে, কিন্তু এই জায়গায় দেখো র ফলার পরে হ হয়েছে, তো এটাতে আমার আবার মূর্ধন্য ন ফলো করেছে। সো খুব স্বাভাবিকভাবে চুম্বক তত্ত্ব র ফলার পরে যদি হ থাকে তাহলে আমার মূর্ধন্য ন হচ্ছে। ওই যে চুম্বক তত্ত্বের রুল ফলো করে তুমি অনেকগুলো বানান আসলে ঠিক করতে পারবা। একইভাবে ধরো কেন ত্রিনয়ন, আর কেন মানে ত্রিনয়নে কেন ব্যবহৃত হলো, হলো না দন্তন্য, আর কেন ত্রিহায়নে ব্যবহৃত হলো, স্বাভাবিক না? তারপর যেমন ধরো আহ চিহ্ন, এখানে কেন দন্তন্য হলো, আর অপরাহ্নে কেন মূর্ধন্য ণ হলো। দেখো হ আর র একসাথে আছে, চুম্বক তত্ত্ব, এখানে কিন্তু হ আর র একসাথে নেই, চুম্বক তত্ত্ব ফলো হয় নাই। ঠিক আছে, ওকে। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? পুরনো বলেছিলাম ভুল, ধরন বানান ভুল, পরগনা এখানেও দন্তন্য হবে, এখানেও দন্তন্য হবে, এখানেও দন্তন্য হবে, প্রণয়ন বানানটা ঠিক আছে। প বর্গীয় ধ্বনি আর র ফলা একসাথে আছে, সো স্বাভাবিকভাবে মূর্ধন্য ন হবে। গুড। রি র স এর পর মূর্ধন্য ন হয়। ওকে। কোন বানানটি খাঁটি সত্য বিধানের উদাহরণ? আচ্ছা, ষোড়শ একটা বিদেশি সরি এটা একটা পারিভাষিক শব্দের মধ্যে পড়ে, তাও ব্যতিক্রম। তাহলে দেখো বিশেষণ স্পষ্ট, স্পষ্ট ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য স। সত্য বিধান মানে কি? যে যে নিয়ম ফলো করেছে। এইগুলো সবগুলো হচ্ছে মানে
নিপাতন, সরি নিপাটন লিখছি, নিপাতন সবগুলো হচ্ছে নিপাতন, সবগুলোই। তার চেয়ে আমরা স্পষ্টটা নিয়ে নিলাম, ঠিক আছে। নত্য সত্য বিধান ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? দেখো, নত্য, সবাই যে ভুলটা করে, সত্য বিধান সাধারণত এই দুইটার আলোচনার জায়গা হচ্ছে, দেখো, কোন ধ্বনি উচ্চারণের সময় মূর্ধন্য ন ব্যবহৃত হয়েছে, কোন ধ্বনি উচ্চারণের সময় মূর্ধন্য স ব্যবহৃত হচ্ছে। তাহলে মূলত ধ্বনিতত্ত্বে আমরা এটা ব্যবহার করছি। অনেকে বানান মনে করে সেটাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে দিয়ে দেয়, অ্যাকচুয়ালি সেটা না, ঠিক আছে। নত্যবিধি অনুসারে কোন গুচ্ছ শুদ্ধ বানানের দৃষ্টান্ত? তাহলে দেখো, বর্ণনা, প বর্গীয় ধ্বনি, প বর্গীয় ধ্বনি সাথে হচ্ছে রেফ, তাহলে অবশ্যই মূর্ধন্য ন হওয়া উচিত ছিল, তো এটার অ্যান্সার এটা ভুল। নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? আচ্ছা, কোন বানানটি ভুল যদি দেখি, একটু আগে বলেছিলাম রূপায়ণে মূর্ধন্য ন, এটা কারেক্ট। ধরনে দন্তন্য কারেক্ট, এটাও কারেক্ট। পরগনাতে দন্তন্য হবে, দেখছো রিপিটেড কোয়েশ্চেন আসে। ডিউ এ 12-13। কোন শব্দটি সত্যবিধানের নিয়মের বাইরে? ভাষা, ভাষা স্বাভাবিকভাবেই শব্দটা আসছে এভাবে, ভাস হচ্ছে মূল, এর সঙ্গে যুক্ত হয়েছে অ, তারপর যুক্ত হয়েছে আ, এটা হচ্ছে এটার মূল অনুযায়ী হয়েছে, স্বাভাবিকভাবে হয়েছে, স্বভাবতই হয়েছে, নিয়ম বহির্ভূত ভাবে হয়েছে, নিপাতনে শুদ্ধি আকারে হয়েছে, ঠিক আছে। রেফের পরে মূর্ধন্য স, অন্তস্থীয়র আগে মূর্ধন্য স, ট বর্গীয়র আগে মূর্ধন্য স, এগুলো রুল ফলো করে। নত্যবিধান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? স্বাভাবিক পুরনো বানানটা বলেছিলাম অশুদ্ধ, গ্রহণ বানান কিন্তু ঠিক আছে, ঠিক আছে, গ্রহণ বানান, নিরূপণ বানান, রূপায়ণ বানান কিন্তু ঠিক আছে। নিচের কোন শব্দে কোন নিয়ম ছাড়াই মূর্ধন্য স হয়েছে? আমরা যদি একটু দেখি, রিকার আছে, জফলা আছে, অন্তস্থীয় আছে, ভাষা সেম, অভিষেকে দেখো ওই যে প বর্গীয় ধ্বনি, সেখানে হচ্ছে ভাষা। সাধিত স্ববিশিষ্ট নয় এমন শব্দ, এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে অভিষেক হবে না, কারণ প বর্গীয় ধ্বনি আছে, দৃষ্টি রি রি রিকার আছে, প বর্গীয় ধ্বনি ম আছে, তাহলে এই একটা জায়গায় সাধিত, এটা হচ্ছে এটা নিপাতনে, এটা সাধন করা হয়, এটা স্বাভাবিকভাবেই হয়, মুশিক। আচ্ছা, নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে মূর্ধন্য নয়ের ব্যবহার হয়েছে? তাহলে নত্যবিধান অনুসারে, কল্যাণ কিন্তু কবিতাতে পড়েছো, সো এটা বাদ। নিক্কণ বাদ, বিপণী, বিপণী মানে দোকান বাদ, প্রবণ, রফলা ব, চুম্বক তত্ত্ব নিয়ম অনুসরণ করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার, শোনো, বলেছিলাম প্র, পরি, পরা, নির উপসর্গ যদি দেখো আগে, স্বাভাবিকভাবেই মূর্ধন্য স হবে। আরেকটা শর্টকাট টেকনিক দেই, অস্কার যদি শোনো তাহলে দন্তস্ব, ইস্কারের মতো যদি উচ্চারণ হয় তাহলে মূর্ধন্য স। পরিষ্কার, এটা মূর্ধন্য স হওয়া উচিত। পুরস্কার, অস্কার দন্ত স হওয়া উচিত। প্রথমটা এবং দ্বিতীয়টা শুদ্ধ নয়, এটা হবে না, প্রথমটা অশুদ্ধ, দ্বিতীয়টা শুদ্ধ হবে না, দুইটাই অশুদ্ধ। নিচের কোন বানানটি শুদ্ধ? তাইলে প বর্গীয় ধ্বনির পরে মূর্ধন্য স থাকবে, চুম্বক, বা চুম্বক হচ্ছে এই যে চুম্বক লোহাকে আকর্ষণ করছে, সো পাষাণ, বা মূর্ধন্য স এর পরে স্বাভাবিকভাবেই মূর্ধন্য ন বসে। মাণিক্য শব্দের ন বসেছে নত্যবিধানের কোনটা? স্বভাবতই ন হয়, মাণিক্য, মানিক, মণি। কোনটি শুদ্ধ বানান? গ্রহণে মূর্ধন্য ন হওয়া উচিত, প্রেরণে ধরনে দন্ত ন হওয়া উচিত, এই দুইটা বানান কিন্তু 3 স্টার, পরীক্ষায় খুব বেশি আসে। ধারণা, ঠিক আছে। আচ্ছা, বলেছিলাম না, ধারণা, ধরন, দারুণ, দরুন, ওই যে আকার থাকলেই রস মূর্ধন্য ন, আকার না থাকলেই দন্ত ন, তাহলে এটার অ্যান্সার স্বাভাবিকভাবে প্রেরণ। প আছে, রফলা আছে, স্বাভাবিকভাবে রুল ফলো করে। কোনটি নত্য বিধানের নিয়ম অনুসারে হয়েছে?
লবণ, বাণিজ্য, মাণিক্য সবগুলা হচ্ছে স্বভাবতই স্বাভাবিকভাবে নিয়ম বহির্ভূতভাবে নির্বাতন। অগ্রহায়ণ আমি দেখিয়েছি একটু আগেই কিভাবে চুম্বক তত্ত্ব ফলো করে। র ফলার পরে একটা হ আছে, র ফলা, ঠিক আছে। নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে নয়ের ব্যবহার হয়েছে? কল্যাণে হয় নাই, নিক্কণে হয় নাই, বিপণীতে হয় নাই, প্রবণ। রফলা ব, চুম্বক তত্ত্ব। নিচের কোন শব্দটি স্বভাবতই সত্য বিধি অনুসারে শুদ্ধ? তাহলে বিধি অনুসারে, সত্য বিধি। আচ্ছা, আহ এটা মুমূর্ষু হওয়া উচিত, এটা ভুল। বর্ষা বানান রেফ আছে তাই, সো এটা স্বভাবত মানে স্বাভাবিক ভাবেই না, এটা নিয়ম, এটা নিয়ম ফলো করেছে, নিয়ম মেনেছে। সুষমা, এটাও নিয়ম মেনেছে, সুষমা। সো এই দুইটা অ্যান্সার হবে না। তো কোষ খুব স্বাভাবিকভাবেই হয়েছে, স্বভাবত, এটা ওই যে ছড়ার মধ্যে তোমরা পাবা। নিচের কোনটিতে নত্যবিধান লঙ্ঘিত হয়েছে? পরিবহন, বয়ের পরে যদি হ থাকে, ঠিক আছে, বা র এর পরেও দেখতে পাচ্ছ, র এর পরে ব আছে, আর এখানে পরি, প্র, পরি, পরা, নির, এই উপসর্গগুলো থাকলে মূর্ধন্য ন হওয়া উচিত, তাহলে লঙ্ঘিত হয়েছে। হ্যাঁ, ওকে। নিপাতনে সিদ্ধ মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে কোনটিতে? বানান ভুল, সো বাদ। অনুসজ্ঞা বলতে কিছু নাই, বাদ। বর্ষণ, রেফ আছে, সো এটা বাদ। ভূষণ, এটা ভূষণ মানে পোশাক। নিচের কোন শব্দে স্টাইল, নিচের কোন শব্দে নিত্য মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে? সো এটা বাদ, এটা তো বাদ, এটাও বাদ। ষড়যন্ত্র, ষড়যন্ত্র সন্ধিজাত শব্দ। পরনিন্দা শব্দটিতে নত্য বিধান প্রযোজন স্বাভাবিক, নিত্য মানে স্বাভাবিকভাবে, ওই যে কবিতা ছড়ার মধ্যেই পাবা। পরনিন্দা শব্দটিতে নত্য বিধান প্রযোজ্য নয় কেন? সমাসবদ্ধ শব্দ। অপরের নিন্দা। দরুন শব্দটিতে নত্য বিধান প্রযোজ্য নয় কেন? সো এটা খুব স্বাভাবিকভাবে এটা একটা বিদেশি শব্দ, তাই। এবং বলেছিলাম দরুন, করুণ এগুলোতে ব্যবহৃত হবে, কিন্তু দারুণ, তারপর হচ্ছে আহ কারণ, তখন কিন্তু আবার হবে না। সো হচ্ছে আমার নত্যবিধানের ক্লাস। মোটামুটি আমি তোমাদের পুরো ক্লাসে কিছু নিয়ম, ব্যতিক্রম, বেসিক দেখাতে চেয়েছি। যেমন আমি যদি মূর্ধন্য ষ এর কথা যদি একটু বলি, স্বাভাবিকভাবে তোমরা জানো বিদেশি শব্দে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় না। বিদেশি, দেশি, দেশি শব্দটা দেখলেই তো বোঝা যাচ্ছে এখানে মূর্ধন্য ষ নাই। তদ্ভব, এখানে খুব একটা ব্যবহার নাই, শুধুমাত্র অল্প কিছু তৎসম শব্দে ব্যবহার আছে, আর এগুলোতে ব্যবহার নাই মূর্ধন্য ষ এর, ঠিক আছে। কিন্তু ব্যতিক্রমী কিছু আছে, যেমন খ্রিস্ট, খ্রিস্টাব্দ, এগুলো হচ্ছে ব্যতিক্রম, একটু মাথায় রাখবো, ঠিক আছে। তো বাকি সবগুলো তোমরা খুব ইজিলি বুঝেছো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ক্লাসটা মনোযোগ দিয়ে করবো ইনশাল্লাহ। বানানের ক্লাসটা এটার সাথে সম্পর্কিত, সো ইনশাল্লাহ বানানের ক্লাসটা মনোযোগ দিয়ে করবো। তো এগুলো গুলো মোটামুটি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সবগুলো আমরা পারবো। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।